আজকে আমরা আলোচনা করব এসসি এসটি সার্টিফিকেট নিয়ে। তবে যাদের বংশে এসসি সার্টিফিকেট আছে তাদের নিয়ে কোনো আলোচনা আমরা করব না। আমরা আলোচনা করব যাদের বংশে এসসি সার্টিফিকেট নেই বলে অনেক মানুষ দিনের পর দিন বিডিও অফিসে এসে ঘুরে যাচ্ছেন, কিন্তু এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বার করতে পারছেন না। এসসি সার্টিফিকেটটা বা এসটি সার্টিফিকেটটা হলে আপনাদের অনেক উপকার হয়। আপনাদের পরিবারে যে বাচ্চাটি আছে সে স্কলারশিপ পাবে, পড়াশোনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবে। তার জন্য কিভাবে আপনারা এসসি এসটি সার্টিফিকেটটি বের করবেন, একদম ফার্স্ট জেনারেশন যাকে আমরা বাংলা কথায় বলি, মানে একদম গোদা বাংলায় বলি, বংশে না থাকলে কিভাবে এসসি সার্টিফিকেট বার করতে হয়। এই ভিডিওটি আপনারা এর আগে যত ভিডিও দেখেছেন তার থেকে কিন্তু একটু হলেও আলাদা হবে। আমি আপনাদের যা ইনফরমেশন দেব, আপনারা যদি সেইভাবে ডকুমেন্টস রেডি করে তাহলে পরে কিন্তু আপনাদের এসসি এসটি সার্টিফিকেটটা হওয়ার 90% চান্স থাকবে। তো বেশি কথা না বলে চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওতে শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। যদি আপনাদের কারোর বংশে এসসি এসটি সার্টিফিকেট না থাকে, বা হয়তো আপনাদের বংশে আছে, সেটা অনেক দূরের সম্পর্ক, সে আপনাকে কোনো কারণে সার্টিফিকেট দিচ্ছে না, তাহলে পরেও কিন্তু আপনাকে আপনার বংশে নেই বলে এসসি এসটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই এসসি এসটি সার্টিফিকেটের জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে সবার প্রথমে দুটো জিনিস আগে জোগাড় করতে হবে বা দুটো জিনিস জানতে হবে। কি সেই দুটো জিনিস? সবার আগে দেখতে হবে বা জানতে হবে যে আপনার জাতিটা কি। আপনার জাতি সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। এসসি বা এসটি যাই বলেন না কেন, জাতি, বা আমরা এটা ইংরাজিতে বলি সাবকাস্ট। এই সাবকাস্টটা কি বা জাতিতে কি। আর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটা বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে, যেটা 1971 সাল বা তার আগের হতে হবে। সেটা 1971 সাল বা তার আগের হিসাবে আপনি জমির কাগজ দেখাতে পারেন, মানে ল্যান্ড ডিড, বা ট্যাক্সের কাগজ দেখাতে পারেন, বা যে কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট যেটা 1971 সাল বা তার আগের। যদি এই দুটো জিনিস আপনার কাছে থাকে তাহলে পারে কিন্তু আপনি এর পরের স্টেপে যেতে পারেন। ঠিক আছে, যদি এই দুটোর মধ্যে মেইন হচ্ছে এইটা, 1971 সালের কোনো কাগজ যদি আপনি দেখাতে পারেন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। যদি এটা দেখাতে পারেন তাহলে আপনি পরের স্টেপে যাবেন, না হলে আপনার এখানেই কাজ বন্ধ করে দিতে হবে। এর পরের স্টেপ কি, চলুন আমি পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো জাতি সম্পর্কে বুঝতে পারেননি, যে জাতিটা কি সেটা আমরা কি করে বুঝবো। দেখুন, জাতি মানে যেটাকে আমরা সাবকাস্ট বলি, এই জাতি এসসিদের ক্ষেত্রে আমাদের টোটাল পশ্চিমবঙ্গে 60 মানে 60 জাতি আছে এসসি, আর এসটিদের ক্ষেত্রে আছে 40টা জাতি, 40টা আছে এসটি। এই যে 60 জাতি বললাম, আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন ধরুন, আপনারা নাম শুনে থাকবেন নমশূদ্র, জালিয়া কৈবর্ত, ধোবা বা ধোবি, এরা হচ্ছে, এদেরকে বলা হয় জাতি। ঠিক তেমনই কিন্তু এসটিদের ক্ষেত্রেও শুনে থাকবেন মুন্ডা, ওরাং, সাঁওতাল। তো এইগুলো আপনাদেরকে জানতে হবে যে আপনারা কোন জাতির মধ্যে পড়েন। এবার আপনারা আমাকে বলতে পারেন যে আমরা কি করে বুঝবো যে আমরা কোন জাতি। তো আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি। ধরুন আপনি একজন এসসি ক্যাটাগরিতে পড়তে চাইছেন, মানে আপনি এসসি সার্টিফিকেট বার করতে চাইছেন, এবং আপনি কোনো কারণে জানতে পারলেন আপনার ঠাকুরদার কাছে বা বাবার কাছ থেকে যে আপনার জাতি বা সাবকাস্ট হচ্ছে জালিয়া কৈবর্ত। জালিয়া কৈবর্ত হচ্ছে একটা শিডিউল কাস্টের জাতি, ঠিক আছে, সাবকাস্ট জালিয়া কৈবর্ত। এইবার এই জালিয়া কৈবর্ত আপনি কি না সেটা কি করে বুঝবেন, বা এরকম যে আরো 60 সাবকাস্ট আছে, এই প্রত্যেকটা যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতির কিন্তু এক একটা জীবিকা আছে। এই জীবিকা দেখেই আইডেন্টিফাই করা হয় যে সে সত্যি সাবকাস্ট, তার সাবকাস্টটা জাতি কিনা। এই যে জালিয়া কৈবর্ত, এই জালিয়া কৈবর্ত যারা, তাদের অ্যাকচুয়াল জীবিকা হচ্ছে মাছ ধরা, মানে জেলে থেকে এসছে জালিয়া কৈবর্ত। যারা মাছ ধরে, সে এখন না হতে পারে, তার দাদু বা তার বাবা বা তার বাবা, তারা একসময় এই মাছ ধরতেন। তো সেখান থেকেই জানা গেছে যে তাদের জাতি জালিয়া কৈবর্ত।
এইরকম ভাবে নমশূদ্র, বৈশ্য, এরকম অনেক ধরনের প্রায় 60 এসসি আছে আর 40 এসটি আছে। তো এই যে সাবকাস্টগুলো আছে এইগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আপনাদের সাবকাস্ট কি হবে। তো এরপর আমি এরপরের স্টেপে যাব। তাহলে সবার প্রথমে আপনাকে জানতে হবে যে আপনাদের কাছে 1971 সাল বা তার আগের কোনো কাগজ আছে কিনা। আর 2 নম্বর হচ্ছে আপনার জাতি সম্পর্কে জানতে হবে। এই দুটো জিনিস জানার পরে আপনি পরবর্তী স্টেপে যাবেন। এরপর আপনাকে কি করতে হবে, আপনি কোনো একটা জেরক্সের দোকান থেকে একটা ফর্ম কিনে নিয়ে আসবেন। সেই ফর্মটার মধ্যে দেখবেন বংশপঞ্জি থাকবে, পঞ্চনামা থাকবে। তো সেই বংশপঞ্জিটা আপনারা ভালো করে ফিল আপ করবেন। তো যদি চান আমি বংশপঞ্জিটা একবার ফিল আপ করা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। যাদের বংশে নেই তারা 3টে বংশ দেবেন। প্রথমে ধরুন একজনের নাম দিলেন, তার নাম দিলাম আমি রাম। তারপরে ধরলাম এই রামের 2 ছেলে, তাহলে 2 ছেলের নাম এখানে দিলাম। একটা দিলাম শ্যাম আর একটা দিলাম যদু। এরপর আমি যার জন্য অ্যাপ্লিকেশন করব ধরলাম সেটা এই শ্যামের ছেলে, তাহলে শ্যামের ধরলাম একটাই ছেলে, তার নাম দিলাম আমি কমল। এইভাবে আপনারা বংশপঞ্জি করবেন। এই কমলের জন্য আমরা আবেদন করব, তার মানে কমল হচ্ছে আবেদনকারী। কমলের জন্য আমরা আবেদন করব। কমলের বাবা শ্যাম, শ্যামের বাবা রাম। এইভাবে আপনারা বংশপঞ্জি বানাবেন। আর ডকুমেন্টস কি কি দেবেন সেটা যখন আপনারা একটা ফর্ম কিনবেন অনলাইনের দোকান থেকে, তখন তারা দেখবেন একটা চার্ট দিয়ে দেবে, লিস্ট, যে কি কি ডকুমেন্টস আপনাদের দরকার। তবুও আমি একবার বলে দিচ্ছি, এই কমলের যে আবেদনকারী তার আপনারা আধার কার্ড নেবেন, রেশন কার্ড নেবেন এবং বার্থ সার্টিফিকেটটা অবশ্যই নেবেন। যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ডও দিয়ে দেবেন। তারপর হচ্ছে তার বাবা শ্যাম, শ্যামের আধার কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে ভোটার লিস্ট লাগবে। আর এই যে রাম মানে আবেদনকারীর যিনি দাদু, তিনি যদি বেঁচে থাকে তাহলে তার আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার লিস্ট, আর যদি মারা গিয়ে থাকে তাহলে শুধুমাত্র ডেথ সার্টিফিকেটটা দেবেন। এইগুলো ছাড়া কি লাগবে, দেখবেন যে জবানবন্দিটা আপনারা নেবেন সেই জবানবন্দিতে 5 জনার সই লাগবে। তো সেই 5 জনার মধ্যে 2 জনার নাম আপনাকে অনলাইনে যখন আবেদন করবেন তখন 2 জনার নাম দিতে হবে। তো সেই 5 জনের কাছ থেকেও আপনি আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে নেবেন। এই গেল নর্মাল ডকুমেন্টস গুলো, এই ডকুমেন্টস গুলো লাগবে। এর সাথে আপনার একটা এফিডেভিট দিতে হবে বংশে নেই বলে। তারপরে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। তো এইসব নিয়ে বিস্তারিত আমি আলোচনা করছি না, এইগুলো আপনারা যখন অনলাইনের দোকান থেকে একটা ফর্ম কিনবেন তখন সেগুলো পেয়ে যাবেন। এরপর আপনি সমস্ত কাগজ জোগাড় করে চলে যাবেন অনলাইনের দোকানে। অনলাইনের দোকানে গিয়ে আপনি অনলাইন করবেন। অনলাইনে আবেদন করার পরে সেই দোকানদার আপনাকে 2টো কাগজ প্রিন্ট আউট দেবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো এরপর আপনি অনলাইনে আবেদন করলেন। অনলাইনে আবেদন করার পরে সমস্ত কাগজগুলো নিয়ে আপনি চলে যাবেন বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে আপনাকে কাগজগুলো জমা দিতে হবে। এই যে কাগজ আপনি জমা দিলেন, একজন যার বংশের সার্টিফিকেট আছে তার অ্যাপ্লিকেশনটা কিন্তু একদিকে রাখা হয়, আর যার বংশে সার্টিফিকেট নেই তার অ্যাপ্লিকেশনটা একদিকে রাখা হয়। অফিসিয়াল ভাষায় যাদের বংশে সার্টিফিকেট আছে তাদেরকে বলা হয় হ্যাজ কেস, মানে HAS হ্যাজ। এই যে HAS হ্যাজ, এটাকে যাদের বংশের সার্টিফিকেট আছে তাদেরকে বলা হয় হ্যাজ কেস, আর যাদের বংশে নেই তাদেরকে বলা হয় হ্যাজ নট। ঠিক আছে, এদেরকে বলা হয় হ্যাজ নট, মানে আপনার বংশের সার্টিফিকেট নেই বলে এটা হচ্ছে হ্যাজ নট কেস হবে। এইবারই হচ্ছে আসল কাজ। এই যে আপনি অফিসে, বিডিও অফিসে অ্যাপ্লিকেশনটা জমা দিলেন, এইবার হচ্ছে অফিসিয়াল কাজ শুরু হবে। এরপর আপনার অ্যাপ্লিকেশনটি বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েতে পাঠানো হবে এনকোয়ারি করানোর জন্য। একটা ফিল্ড লেভেল এনকোয়ারি প্রয়োজন। যাদের বংশের সার্টিফিকেট নেই তাদের জন্য একটা ফিল্ড লেভেল এনকোয়ারি হয়। দেখুন আপনারা আমার স্ক্রিনে একটা এনকোয়ারি রিপোর্ট দেখতে পাচ্ছেন। এই যে এনকোয়ারি রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এই এনকোয়ারি রিপোর্টের মধ্যে গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে তিনি একটা এনকোয়ারি করবেন। সেটা আপনার বাড়িতে গিয়েও এনকোয়ারি করতে পারে, অথবা আপনাকে এবং 2 জন সাক্ষীকে গ্রাম পঞ্চায়েতে ডেকে নিয়েও এনকোয়ারি করতে পারে। এবার আপনারা বলবেন যে তাহলে কি এনকোয়ারি করবে বা কি জিজ্ঞাসাবাদ করবে। প্রথমত বলি, আপনি যে সাবকাস্টের জন্য দাবি করছেন আপনার বংশে নেই, আপনি নতুন বা ফার্স্ট জেনারেশন SC বা SC সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, তো সেই যে সাবকাস্টটা আপনার সেটা কতটা সত্য,
ওই সাবকাস্টের যদি বলি আপনি দাবি করছেন আপনি জালিয়া কৈবর্ত, তাহলে ওই জালিয়া কৈবর্ত অ্যাকচুয়াল কাজ হচ্ছে তারা মাছ ধরার কাজ করে। আপনার পরিবার বা আপনার পূর্বপুরুষ কখনো সেই কাজ করে আসছেন কিনা সেটাই তারা জিজ্ঞাসা করবে। তো আমি সমস্তটা কিছু জানি না, তো এরকম আরো কিছু কোশ্চেন করার পর তাদের যদি মনে হয় যে আপনি যা যা বলছেন সেটা তাদের সাথে মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হবে। না হলে পরে আপনি অনলাইন করে বিডিও অফিসে জমা দিলেন, হিয়ারিং এ বা এনকোয়ারিতে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। এই জন্য যে সাবকাস্ট দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা যেন সঠিক হয় এবং তার সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত। তো পঞ্চায়েত এনকোয়ারি করার পরে সেটা অ্যাকসেপ্ট করুক রিজেক্ট করুক কিছু একটা করবে, করার পরে সে সেই অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবে বিডিও অফিসে। বিডিও অফিসে আসার পরে সেখানে ইন্সপেক্টর বিসিডব্লিউ আছেন, তিনি কি করবে, তিনি একটা কমেন্ট বা অবজারভেশন দেবে। পঞ্চায়েতের যে এনকোয়ারি রিপোর্টটা আসলো তার উপর বেস করে তিনি একটা অবজারভেশন দেবে, বা তিনিও কিন্তু নিজেও কিন্তু ফিল্ড লেভেলে গিয়ে এনকোয়ারি করে দেখতে পারে। তো যাই হোক, তিনি একটা অবজারভেশন দেবে, দেওয়ার পর সেটা চলে যাবে বিডিওর কাছে। বিডিও কি করবে, তার মধ্যে রেকমেন্ড করবে। বিডিও রেকমেন্ড করার পরে আপনার টোটাল অ্যাপ্লিকেশনটি এবং সমস্ত ডকুমেন্টস গুলো চলে যাবে এসডিও অফিসে। শুধু হার্ড কপি যাবে না, তার সাথে অফিসিয়াল লগ ইন থেকে, মানে বিডিও লগ ইন থেকে সেটাকে রেকমেন্ড করে পাঠিয়ে দেওয়া হয়, মানে ফরওয়ার্ড করে দেওয়া হয় এসডিও অফিসে। যে কারণে কিন্তু আপনারা অনেক সময় দেখবেন স্ট্যাটাস চেক করার সময় দেখায় যে আন্ডার প্রসেস এসডিও লেভেল। তো যাই হোক, এইবার সেটা চলে যাবে এসডিও অফিসে। এবার এসডিও অফিসে যাওয়ার পরে সেখানেও কিছু তাদের কাজকর্ম আছে, তারপর তারা সার্টিফিকেট জেনারেট করবে। সার্টিফিকেট জেনারেট হয়ে গেলে আপনি সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন। সার্টিফিকেট নাম্বার পাওয়ার মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আপনি অনলাইন থেকে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমি যদি প্রথম থেকে যা যা বললাম সেটা যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিই, তাহলে একবারে দেখে নিন আপনার কি কি লাগবে। সবার প্রথমে কি লাগবে, আপনার সাবকাস্ট জানতে হবে। সাবকাস্ট, এটা 1 নম্বর লাগবে। আর 2 নম্বর হচ্ছে আপনার কাছে 1971 সালের কোনো ডকুমেন্টস থাকতে হবে। 1971 সালের ডকুমেন্টস যদি এই দুটো থাকে তাহলে পরের স্টেপ। পরের স্টেপ কি, পরের স্টেপ হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন, অনলাইন করার পর কি করবেন, ডকুমেন্টস গুলো নিয়ে বিডিও অফিসে আসবেন। তারপর কি হবে, বিডিও অফিস থেকে এটাকে ফরওয়ার্ড করাটা হবে। তারপর বিডিও অফিস থেকে এটা ফরওয়ার্ড হয়ে যাবে কোথায়, গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কি করবে, ফিল্ড লেভেল এনকোয়ারি করবে। আমি ছোট করে দিলাম ফিল্ড লেভেল এনকোয়ারি। ফিল্ড লেভেল এনকোয়ারি করার পর সেটা আসবে কোথায়, বিডিও অফিসে। বিডিও অফিস থেকে কোথায় যাবে, এসডিও অফিসে। এসডিও অফিস থেকে কি হবে, সার্টিফিকেট জেনারেট হবে। সার্টিফিকেট, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিওর। যাদের বংশে এসসি এসটি সার্টিফিকেট নেই, নতুন করে আবেদন করার জন্য সবার প্রথমে আমার আগে এই দুটো জিনিস লাগবে। আগে সাবকাস্ট জানতে হবে, সাবকাস্টটা যেন সঠিক হয়। 2 নম্বর 1971 সালের কোনো ডকুমেন্টস থাকতে হবে। তারপরে আপনি অনলাইন করবেন। যদি এই দুটো না থাকে তাহলে আপনার এখানেই কাজ শেষ, আপনাকে আর অনলাইন করতে হবে না, কারণ আপনি কোনোভাবেই সার্টিফিকেট পাবেন না। যদি থাকে তাহলে অনলাইন করবেন, তারপর অনলাইন করার পর সেটা বিডিও অফিসে জমা দেবেন। তারপর বিডিও অফিস থেকে সেটা গ্রাম পঞ্চায়েতে যাবে এনকোয়ারির জন্য, ফিল্ড লেভেল এনকোয়ারি হবে। ফিল্ড লেভেল এনকোয়ারি থেকে সেটা আবার আসবে বিডিওতে, বিডিও থেকে যাবে এসডিওতে, এসডিও থেকে সার্টিফিকেট জেনারেট হবে। তো আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম আমি জানি না, যদি একটুও বোঝাতে পারি তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দাদা আমরা বুঝেছি, বা ভাই আমি বুঝেছি। এছাড়াও যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই রিপ্লাই দেওয়ার। যদি আমি নাও জেনে থাকি তাহলে আমাদের অফিসের মানে বিডিও অফিসের যে বিসিডব্লিউ সেকশন আছে সেখান থেকে জেনে আমি আপনাদেরকে জানাবো। তাহলে আজকে আর ভিডিওটি বেশি বড় করবো না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।